আমার মৃত স্ত্রীকে রাস্তা দিয়ে এক যুবকের সাথে হেঁটে যেতে দেখে স্বভাবতই আমি স্তব্ধ হয়ে গেলাম। এটা কি আদৌ সম্ভব যে একজন মৃত ব্যক্তি এতটা সাবলীল ভঙ্গিতে রাস্তা দিয়ে হেঁটে যাবে? অথচ আমি নিজ হাতে নিশিকে কবর দিয়েছিলাম। আর তাছাড়া নিশির কোনো যমজ বোনও নেই যে আমার চোখের আড়ালে এভাবে হেঁটে বেরোবে। এসব ভাবতে যখন পুরনো আবার সেই স্থানে তাকালাম, তখন আমার স্ত্রীর রূপধারী সেই নারীকে দেখতে পেলাম না। আমার এই বোকামির কারণে এখন মন চাচ্ছে নিজের মাথায় নিজেই কিল মারি। তবুও মনে কিছুটা আশার সঞ্চার ঘটিয়ে যেখানে সেই মেয়েটি একটি যুবকের সাথে দাঁড়িয়েছিল সেখানে উপস্থিত হলাম। যাত্রাবাড়ির এই মোড়ে এতটা লোকালয়ে ভরপুর যে চোখের পাতা ফেলতেই মুহূর্তে যে কোনো মানুষ লক্ষ্যবস্তু থেকে হারিয়ে যেতে সময় নেবে না। উক্ত স্থানে উপস্থিত হতে চারিদিকে দৃষ্টি নিক্ষেপ করার পর যখন আশা অনেকটা ছেড়ে দিয়েছিলাম, ঠিক তক্ষুনি সেই মেয়েটিকে পুনরায় দেখতে পাই। কিন্তু ততক্ষণে রাস্তা পার হয়ে সেই স্থান যাওয়ার ধরলাম, ততক্ষণে মেয়েটি একটা সিটিং সার্ভিস বাসে ওঠার সাথে সাথে বাসটিও তৎক্ষণাৎ ছেড়ে দিল। আমি অজানা এক কৌতূহলে মেয়েটির পিছু নিতে যেই উল্টো পথে এসে আমার বাইকে উঠতে যাব, ঠিক তখনই একটা ভারী যান আমাকে ধাক্কা দিয়ে প্রায় 10 ফুট দূরে ছিটকে ফেলে দিল। মাথায় বেশ আঘাত পাওয়ার দরুন মুহূর্তেই আমি অচেতন হয়ে গেলাম। এরপর আর কিছু মনে নেই। যখন নিজের চোখ দুটো খুলি তখন নিজেকে হাসপাতালে আবিষ্কার করি, বেডে। পাশ ফিরেই দেখতে পাই আমার বর্তমান স্ত্রী মিমি আমার জ্ঞান ফেরার অপেক্ষায় অধীর আগ্রহে বসে আছে। কিছুক্ষণ অন্তর আমার শালক মিহাদ একজন নার্সকে নিয়ে আমাদের কেবিনে প্রবেশ করলো। নার্স আমার কপালে হাত দিয়ে এবং পালস চেক করে আমার শরীরের অবস্থান জানার চেষ্টা করলেন। পর মুহূর্তে আমার স্ত্রী মিমি আমার উদ্দেশ্য করে বলে উঠল, কি হয়েছিল তোমার? কিভাবে অ্যাক্সিডেন্ট করলে বলো তো? মিমির সাথে সাথে আমার শালক মিহাতও বলে উঠল, মারুফ ভাই, আপনার অ্যাক্সিডেন্টের খবর শুনে আপু তো পাগল হয়ে গেছিল। কেমনে কি হইল বলেন তো? মিমি আর মিহাদের এসব ন্যাকামো দেখে আমি আর কিছু বললাম না, কারণ এদের ন্যাকামো দেখতে দেখতে এই কদিন পার করেছি। হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বাড়ি আসার পর আমি নিশির মতো হুবহু চেহারার এই মেয়েকে নিয়ে এক মনে ভেবে চলেছি। আজকে ভাবনার জগতে হাবুডুবু খেতে খেতে দেখে রাতে মিমি আমার জন্য স্যুপ বানিয়ে এসে জিজ্ঞাসা করলো, আচ্ছা তুমি আমার সাথে ভালোভাবে কথা বলো না, ঠিক আছে, তাই বলে আজ অ্যাক্সিডেন্টের খবরটাও আমার সাথে শেয়ার করা যায় না? এসব তোমার না শুনলেও চলবে, তবুও বলি, আজ আমি নিশির মতো চেহারার একটি মেয়েকে রাস্তায় দেখেছিলাম। তখন মেয়েটির কাছে যাওয়ার সময় কি থেকে কি হয়ে গেল বুঝতে পারিনি। মিমি আমার কথায় বেশ খানিকটা চমকে উঠল। কি বলো? নিশি তো সেই কবেই মারা গেছে। সে আবার রাস্তায় আসবে কিভাবে? ওসব হয়তো তোমার মনের ভুল। আচ্ছা, এখন ওসব বাদ দাও। আসলে তোমাকে একটা কথা বলার ছিল। হুম, টাকা লাগবে তাই তো? মিমি আমার কথায় কিছুটা ইতস্তত ভঙ্গিতে বলল, হ্যাঁ, না মানে হ্যাঁ, ওই আর কি, বাবা এবার তরমুজ চাষ করবে জমিতে, তাই আমার কাছে বলেছিল তুমি যেন তাকে 1 লাখ টাকা দাও। সমস্যা নেই, তরমুজ বিক্রি করে আবার তোমাকে টাকাটা দিয়ে দিবে। মিমির কথায় আর কোনো জবাব না দিয়ে আমি রুম থেকে বের হয়ে ছাদে আসলাম। আমি জানি যে মিমির বাবা যেহেতু টাকা চেয়েছে, তাই নিজের অনিচ্ছা সত্ত্বেও তাকে টাকা দিতেই হবে, আর সেটা কেবল আমার মায়ের কারণে। মিমির সাথে আমার বিয়েটা হয় গত মাসে। মিমি আগে আমি নিশি নামের একটি মেয়েকে বিয়ে করেছিলাম, কিন্তু বিয়ের 1 বছরে মাথাতে নিশি রহস্যজনকভাবে আত্মহত্যা করে। ঘটনাটি 1 বছর আগের। আমি তখন সবে সড়ক ও জনপথ বিভাগের ফিল্ড অফিসার থেকে মন্ত্রণালয়ের প্রমোশন পাই। নিশিকে আমি খুব ভালোবাসতাম, কেননা ও একজন স্ত্রী হিসাবে আমার নিকট যথেষ্ট পারফেক্ট ছিল। আর তাছাড়া আমার সাথে ওর সম্পর্কটা ছিল বেশ বন্ধুসুলভ। একদিন অফিসের একটা জরুরি প্রয়োজনে আমার ঢাকা থেকে খুলনা যেতে হলো। আমি সেদিন নিশিকে বাসায় একাই রেখে গিয়েছিলাম। আর এমনিতে সচরাচর নিচে একাই থাকতো। মাঝে মধ্যে আমাদের কাজের বুয়া কিছু টুকটাক কাজ করে তার বাড়ি চলে যেত। খুলনা পৌঁছানোর একদিন পর হঠাৎ আমি বুয়ার ফোন না পেয়ে তৎক্ষণাৎ আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। বাসায় উপস্থিত হতে নিশির ঝুলন্ত দেহটি দেখে তখন আমার হৃদয়ের বায়ুমণ্ডলহীন হয়ে এক নিকষ কালো অন্ধকার রূপ নিয়েছিল। আমি তখনই ভেবে পাচ্ছিলাম যে নিশি কেনই বা আত্মহত্যা করলো। ঠিক তখনই পুলিশ দায়িত্বের একজন অফিসার আমাকে একান্তে নিয়ে জিজ্ঞাসাবাদের সময় জানান যে
আমাদের গেটের দারোয়ান নাকি নিশির সাথে খারাপ কিছু করেছে, তাই সে নিজের সম্মানহানিকে মেনে নিতে না পারে আত্মহত্যা করেছে। আর এই সব কিছু নাকি নিশির টেবিলে রাখা চিঠিতে উল্লেখ ছিল। এমনকি তারা জানায় দারোয়ান নাকি তখনও বাসার নিরাপত্তার কাজে নিয়োজিত ছিল, তাই তাকে ধরতে বেগ পেতে হয়নি। বাকিটা পোস্টমর্টমের রিপোর্টে জানা যাবে। সে যদি এসবের কিছু স্বীকার করেননি, তবুও শিকের ভিতর নিয়ে দুই এক ঘা দিলে ফরফর করে সব কিছু বলে দিবে। তখন পুলিশের কথায় আমার মন কোনোভাবেই মানছিল না, কারণ আমার স্ত্রীর সাথে দারোয়ান কোনো দিনও এমন সাহসিকতার সহিত খারাপ করতে পারবে না। আর তাছাড়া দারোয়ান এসব শুনে তৎক্ষণাৎ পালিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সে নাকি তখনও বাসার নিচে ছিল। যদিও নিশি আমাকে একদিন বলেছিল যে দারোয়ান নাকি বাসা থেকে বের হওয়ার সময় তার দিকে প্রায় কুদৃষ্টিতে তাকাতো, তাই বলে এত কিছু? সেদিন আমার মনে এসব উদ্ভট চিন্তাভাবনার উদয় হয়েছিল ঠিক, কিন্তু পরবর্তীতে পোস্টমর্টম রিপোর্টে আর দারোয়ানের স্বীকারোক্তি আমার পূর্বের সব চিন্তাভাবনাকে মিথ্যে প্রমাণ করে দিয়েছিল। নিশির এই বেদনাদায়ক মৃত্যু তখন সত্যি আমার জীবনকে হজবরল করে দিয়েছিল। কিন্তু অনেকটা রহস্যজনকভাবে নিশির মৃত্যুর 1 মাস পর আমার নামে একটা পার্সেল আসে। যখন পার্সেল খুলি তখন তার ভিতরে কাগজটা দেখে সীমিত সময়ের জন্য আমি স্থির হয়ে গিয়েছিলাম, কারণ সেটার ভিতরেই ছিল একটা ডিভোর্স পেপার, আর সেটাতে নিশির সাইন ছিল। মৃত্যুর 1 মাস পর এভাবে নিজ স্ত্রীর ডিভোর্স পেপার পাওয়া সত্যি কোনো স্বাভাবিক বিষয় হতে পারে না। এরপর যদিও আমি অজস্রবার এই সব কিছু রহস্য উদ্ঘাটন করতে চেষ্টা করেছিলাম, কিন্তু আদতে আমি এই রহস্যের কোনো ফল পাইনি। ছাদে দাঁড়িয়ে অতীতের সেই বিষদময় মুহূর্তের কথাগুলো ভাবতে ভাবতে হাতের ঘড়িটা চোখের সামনে নিয়ে আসি। কখন যে 2 ঘন্টা অতিবাহিত হয়ে গেল তার কোনো ইয়াত্তা নেই। আজকের অ্যাক্সিডেন্টে তেমন আঘাত না পেলেও হাতে আর মাথায় অনেকটা কেটে গিয়েছে। বেশ রাত হওয়াতে ছাদ থেকে নিচে নেমে ঘরের দরজা নক দিলাম। নক দেওয়ার সাথে সাথে মিমি দরজা খুলে দিল। সত্যি বলতে এই মেয়েকে আমি একদম সহ্য করতে পারি না। মিমি সম্পর্কে আমার খালাতো বোন। আমার মা প্রথমে মিমির সাথে আমাকে বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আমার আর বাবার এই বিয়েতে মত ছিল না দেখে তিনি তখন আর আগ বাড়াতে পারেননি। মিমি রূপে গুণে কোনো দিক দিয়েই কম ছিল না, কিন্তু ওর পরিবারের সবাই বেশ লোভী প্রকৃতির। মিমির বাবা সেই প্রথমেই আমার সাথে মিমির বিয়ে দেওয়ার জন্য বহু চাল খেলেছিল, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। যদিও নিশির মৃত্যুর পর তাদের ইচ্ছেটা একটু দেরিতে হলেও পূর্ণ হয়েছিল। মিমি মেয়েটা ওর পরিবারের মতো এতটা খারাপ না হলেও ওর পরিবারের নিচু মানসিকতার কারণে ওকে আমার একদম সহ্য হয় না। বিয়ের 1 মাস যেতে না যেতে মিমির বাবা মিমির মাধ্যমে ইতিমধ্যে আমার কাছ থেকে ধারের কথা বলে 2 লাখ টাকা নিয়ে ফেলেছে। যদিও এর পিছনে আমার মায়ের হাত আছে, কারণ তিনি এতটাই বোকা যে কেউ পটিয়ে ফেললে তার মায়া কাটিয়ে উঠতে পারে না। আমি যখন টাকা দিতে অনিচ্ছা প্রকাশ করি তখন আমার মা বলে, আত্মীয় স্বজনের মধ্যে কেউ গরিব থাকলে টাকা দিয়ে সাহায্য করতে হয়। আর মিমির বাবা তো আমাদের 2 দিক দিয়ে আত্মীয়, সে তো বললেই তোর টাকা নিয়ে আবার দিয়ে দিবে, তাহলে এমন করিস কেন? মায়ের এহেন বক্তব্য তখন আমি টাকা দিতে বাধ্য হই। আমি খুব ভালো করেই জানি এসব টাকা বেঁচে থাকতে আর ফেরত পাবো না। তাছাড়া আমার শ্যালক মিহাত আমাদের এখানে থেকে পড়ালেখা করে, আর সম্পূর্ণ খরচ আমার বহন করা লাগে। মোট কথা এই সব কিছু বিবেচনা করে মিমির প্রতি আমি বেশ বিরক্ত, কারণ ওকে বিয়ে করলে মিমির বাবা কোনোদিনও এতটা সহজভাবে আমার নিকট টাকা চাওয়ার সুযোগ পেত না, আর চাইলেও একবারে বেশি দিতাম না। যাই হোক, পরদিন যখন আমি অফিসের কাজে পরিপূর্ণ ব্যস্ত, তখন হঠাৎ আমার ফোনে একটা অচেনা নাম্বার থেকে কল আসে। অফিসে থাকাকালীন আমি চেনা পরিচিতদের নাম্বার রিসিভ করি না, আর সেখানে অচেনা নাম্বার করার প্রশ্নই ওঠে না। তাই পুনরায় আরেকবার কল দেওয়ার পর রিসিভ না করে উল্টো মোবাইল সাইলেন্ট করে রাখলাম। রাতে তখন খাবার খাচ্ছিলাম, ঠিক তখনই সেই অচেনা নাম্বার থেকে আমার মনে হলো। অনেকটা কৌতূহল নিয়ে খাবার শেষ করে সেই নাম্বারে কল দিতাম। ওপাশ থেকে এক যুবক রিসিভ করতেই বলল, স্যার, কুরিয়ারে আপনার একটা পার্সেল এসেছে। আমি বেশ অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কেউ আমাকে পার্সেল দিবে এমন তো কোনো কথা হয়নি। আপনার হয়তো মনে নেই, কাল যাত্রাবাড়ির শাখা থেকে পার্সেলটা নিয়ে যাবেন। আমি কিছু না বলে কলটা কেটে দিয়ে ভাবলাম, কেউ কিছু না বলে কেন আমাকে পার্সেল দিতে যাবে?
তবুও নিজের ভাবনা চিন্তার অবসান ঘটিয়ে পরের দিন কুরিয়ার অফিসে উপস্থিত হতে সেখানে দায়িত্বে থাকা একটা ছেলে আমার নাম্বারটা মিলিয়ে চিঠি সাদৃশ্য একটি পার্সেল আমার হাতে ধরিয়ে দিল। আমি তখনও জানি না যে এটার ভিতরে কি আছে, তাই নিজের কৌতূহল দমাতে না পেরে সেখানে চিঠিটা ছিঁড়ে ফেলে থাকা ভিতরের কাগজটা বের করলাম। কিন্তু কাগজের ভিতরে বড় বড় অক্ষরে একটা বাক্য দেখে মুহূর্তে আমার শরীরের অজানা এক শিহরণ বয়ে গেল। তার মানে এই 1 বছরে আমি যা ভেবে এসেছিলাম সেটাই ঠিক ছিল। আমি তখনও জানি না এই পার্সেলের ভিতরে কি আছে, তাই নিজের কৌতূহলকে দমাতে না পেরে সেখানে চিঠিটা ছিঁড়ে ভিতরে থাকা কাগজটি বের করলাম। কিন্তু কাগজের ভিতরে বড় বড় অক্ষরে একটা বাক্য দেখে মুহূর্তে আমার শরীরে এক অজানা শিহরণ বয়ে গেল। তার মানে এই 1 বছর আমি যা ভেবেছি এসেছিলাম সেটা ঠিক ছিল। কিন্তু তখনও আমি ভেবে পাচ্ছিলাম না যে এই পার্সেলটি আমাকে কেই বা পাঠালো, আর এই বাক্যটি পাঠানোর উদ্দেশ্যই বা কী। আজ এই পার্সেলটা রহস্যের কারণে অফিসে ঠিকমতো মন বসাতে পারছিলাম না, কেননা পরপর 2 দিন আমি যে দুটি রহস্যের মুখোমুখি হব এটা যেন আমার ভাবনাতেই ছিল না। তবে একটা বিষয় আমি কোনোভাবেই মেলাতে পারছি না, আর তা হলো ওই দিন রাস্তায় আমি নিশির হুবহু চেহারার মেয়েকে দেখলাম। সে কি আসলেই নিশির কোনো যমজ বোন ছিল নাকি অন্য কেউ? কোথাও যেন শুনেছিলাম পৃথিবীর একই চেহারার 7 জন ব্যক্তি হতে পারে, তাই বলে এতটা সাদৃশ্য থাকার কখনো আমার নিকট বিশ্বাসযোগ্য নয়। রাতে বাড়ি ফিরে পার্সেলে থাকা সেই কাগজটা ভালো করে উল্টে পাল্টে দেখলাম, কিন্তু মোটা অক্ষরে প্রিন্ট করা বাক্যটি ব্যতীত সেই কাগজে আর কিছু লেখা ছিল না। হঠাৎ আমার মনে হলো কুরিয়ার থেকে কোনো পার্সেল আসলে তারা আমাকে সাথে সাথে একটা স্লিপ দিবে, যেখানে প্রেরকের নাম, মোবাইল নাম্বার উল্লেখ থাকবে। কিন্তু আমি কতই না বোকা, পার্সেলের প্রতি থাকা প্রতিটা আগ্রহের ফলে স্লিপটা নিতে ভুলে গিয়েছিলাম। তবুও কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম এই ভেবে, যাক, আগামীকাল কুরিয়ার অফিস থেকে স্লিপ নিয়ে আসলেই বোঝা যাবে কে আমাকে নিয়ে এরকম পার্সেল প্রদানের মাধ্যমে খেলা করছে। এসব ভাবতে চিঠিতে থাকা কাগজটি আমার ব্যক্তিগত অফিসের ব্যাগে ভিতরে খুব যত্ন করে রেখে দিলাম। তৎক্ষণাৎ মি রুমে প্রবেশ করেই আমাকে বলে উঠল, আচ্ছা, বাবার টাকাটার ব্যাপারে কিছু ভেবেছিলে? বাবা বলেছেন কালকের মধ্যে টাকা দিলে একটু ভালো হয় আর কি। কাল নাকি তরমুজের বীজ কিনবে। মিমির কথায় এতদিন আমি নিশ্চুপ শ্রোতার ভূমিকাও পালন করলো, আজ কোনো এক অজানা কারণে আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আমি আক্রোশ কণ্ঠে বলে উঠলাম, শোনো, তোমার বাপের আমার নিকট কোনো টাকা পায় না যে তার যখন টাকার প্রয়োজন হবে তখনই টাকা দিতে হবে। তোমাদের মতো মেয়েরা জামাই বাড়ি আসে জামাইকে ফুতুর করার জন্য আর বাপকে বড়লোক করার জন্য। এই জন্যই আমি তোমাকে প্রথম থেকে বিয়ে করতে রাজি ছিলাম না। আচ্ছা, তোমার কি একটু লজ্জা হয় না যে বাপের জন্য আমার কাছে টাকা চাও? মেয়েরা আরও বাপের বাড়ি থেকে নিয়ে আসে আর তুমি উল্টে দিয়ে আসো। আর আমি তো খুব ভালো করেই জানি যে তোমার বাপকে আমি যতই টাকা দেই না কেন তার একটা টাকাও আমার ফেরত পাওয়ার সৌভাগ্য নেই। আমি তো ভেবেছিলাম তুমি তোমার বাপের মতো এত লোভী নও, কিন্তু বিয়ের পর এই কদিনে আমার সেই ভুলটাকে তুমি সত্যি হিসাবে প্রমাণ করে দিলে। কেন বলো তো? মিমি আমার এতগুলো কথা হজম করতে না পেরে স্বভাবতই নিজের চোখে অশ্রুধারা ছেড়ে দিল। কিন্তু ওর এসব ভাবভঙ্গি কেন যেন আমার নিকট বেশ ন্যাকামোর মতো লাগছিল। পরক্ষণে মিমি হনহন করে বেডরুম ত্যাগ করলো। আমি আর ওর বিষয়ে নাক না গলিয়ে খাটের উপরে আস্তে করে শরীরটা এলিয়ে দিলাম। সকালে ঘুম থেকে উঠে দেখতে পাই আমার শালক মিহাদ লাগেজপত্র গুছিয়ে দাঁড়িয়ে আছে। আমি বেশ কৌতূহল সাথে ওকে জিজ্ঞাসা করলাম, কিরে, কই যাত? মিয়াদ কিছুটা ইতস্তত ভঙ্গিতে বলল, আপু বলছে আমি এখানে থাকলে নাকি তার অনেক সমস্যা হয়, তাই আমাকে আলাদা মেসে উঠতে বলছে। মিয়াদের কথা শুনে আমি বেশ হতভম্ব হয়ে গেলাম। পরক্ষণে মনে বেশ কিছু রাগের সঞ্চার করে ব্যালকনিতে যেতেই দেখি মিমি কারোর সাথে ফোনে বেশ রাগান্বিত স্বরে কথা বলছে। কথা বলার মুহূর্তে আমি ওকে বিরক্ত না করে ব্যালকনির দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর কথাগুলো শোনার চেষ্টা করলাম। যতটুকু বুঝলাম, মিমি ওর বাবার সাথে কথা বলছে। বারবার ওর মাধ্যমে আমার নিকট টাকা চাওয়ার ফলস্বরূপ ওর বাবাকে বলছে, তুমি যদি আমাকে সুখী দেখতে না চাও তবে আমার সাথে আর কথা বলার দরকার নেই। তুমি জানো আমি টাকার চাওয়ার সময় কতটা অপমানের শিকার হই? তোমরা তো এখানে আমাকে বিয়ে দিয়েছো নিজেদের স্বার্থে, মেয়ের সুখের কথা জীবনেও ভাবলে না। আমি আজ একটি কথা খুব ভালোভাবে বলে দিচ্ছি,
আর যদি আমার কাছে স্বামীর কাছে কখনো টাকা চেয়েছো তবে তোমার মেয়ে আর কখনোই পাবে না। এই বলে মিমি কলটা কেটে দিয়ে নিজের চোখের অশ্রু মোছার বৃথা চেষ্টা করলো। ও তখন খেয়াল করলো আমি ওর পিছনে দাঁড়িয়ে ওদের সকল কথোপকথন শুনছি। সত্যি বলতে এতদিন মিমির প্রতি আমার কোনো বিরক্তিভাব কাজ করলো আজ নিজের কাছে অনুশোচনা বোধ হচ্ছে যে মিমির সাথে গতকাল খারাপ ব্যবহার করা ঠিক হয়নি। কারণ ওখানে তো ওর কোনো দোষ নেই, বরং তিলেককে তেল বানিয়ে ওকেই ব্যবহার করা হচ্ছে। আর তাছাড়া শ্বশুর তো আমার বাবার মতোই হয়, তাই যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তবে মেয়ে জামাই হিসাবে সেক্ষেত্রে আমার তাকে সাহায্য করা একান্তই কর্তব্য। এসব ভেবে মিমির কাঁধে হাত দিতে ও কিছুটা চমকে উঠল। আমার এরকম আকস্মিক উপস্থিত দেখে মিমি অবাক হলেও বুঝতে পারছিল না যে আমি ওর কথাগুলো শুনছি কিনা। একটু আগে রাগমাখা মন নিয়ে আসলো, এখন বেশ শান্ত স্বরে ওকে জিজ্ঞাসা করলাম, মিহাতকে তুমি কোথায় যেতে বলেছো? আমার কথায় ও বেশ ইতস্তত ভঙ্গিতে বলল, না মানে ও এখানে থেকে কি করবে? ও পড়তে যেহেতু এসেছে তাই মেসে থেকে একটু কষ্ট করে লেখাপড়া করবে। কষ্ট না করলে কি ভালো পড়ালেখা হবে? মিথ্যা তো ভালোই বলতে পারো। আমার এখানে কি জায়গার অভাব আছে যে মেসে থেকে পড়ালেখা করবে? আর শ্বশুরের জন্য টাকা রেডি করে এসে নিয়ে যাইতে বলো। আমি এখন অফিসে যাব, তাড়াতাড়ি খাবার দাও, সময় নেই। মিমি আমার কথা শুনে আমার দিকেতে অবাক নয়নে তাকিয়ে আছে। ওর মুখভঙ্গি দেখে মনে হচ্ছে আমার থেকে এরকম বার্তা কখনোই আশা করেনি। কি হলো, এভাবে দাঁড়িয়ে আছো কেন? না মানে কিছু না, কিন্তু বাবাকে টাকা না দিলে হবে, কারণ তুমি ঠিকই বলেছিলে বাবাকে টাকা দিলে আর টাকা ফেরত পাওয়া যাবে না। ওসব নিয়ে তোমার মাথা ঘামাতে হবে না। টাকা ফেরত না পেলে আমার সমস্যা নেই। শ্বশুর তো বাবার মতোই, তাকে টাকা দিয়ে যদি ফেরত না পাই তবুও আমার কোনো সমস্যা নেই। এই বলে আমি পিছন দিক দিয়ে খানিকটা হাসি দিয়ে ডাইনিংয়ে চলে আসলাম। আমি খুব ভালো করেই জানি যে মিমি আমার হাসিটা অবলোকন করতে না পারলেও আমার চলার পথে অবাক নয়নে তাকিয়ে আছে। ডাইনিং রুমে এসে মিহাতকে বেশ তেজদীপ্ত কণ্ঠে বললাম, তোর বোকা বোনের কথাই কি সবসময় শুনতে হবে? বোকারা তো কত কিছুই বলে, সব কিছু নিয়ে তোর রুমে যা। আমার কথায় মিহাদের কালো মুখখানি মুহূর্তে উজ্জ্বল হয়ে উঠল। বিয়ের পর থেকে এই কদিনে মিমি আমার বেশ ভালোভাবেই যত্ন খাতির করেছে, কিন্তু আজ কেন জানি সব কিছুতে একটু বেশি বেশি আভাস পাচ্ছি। আমার মনে মনে এই নিয়ে বেশ হাসি পেল, তবুও তা প্রকাশ করলাম না। অফিস আসতেই পুনরায় আবার গতকালের সেই পার্সেলের কথা আমার মনে পড়ল। আমার কলিগ নজরুল আর আমি প্রায় সমবয়সী। তার সাথে আমার সম্পর্কটা অন্যদের থেকে একটু আলাদা। সবার সাথে আমি কথা কম বললেও নজরুলের সাথে আমার মনে গেঁথে থাকা সব কথা আছে, সব কিছু শেয়ার করি। আর এর মূল কারণ হলো তিনি বেশ উপস্থিত বুদ্ধিসম্পন্ন একজন ব্যক্তি এবং যে কোনো সমস্যার দ্রুত সমাধান ঘটিয়ে ফেলতে পারেন। আজ অফিসে আসতে তার সাথে দেখা পেয়ে মনের মধ্যে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম, কারণ গত 3 দিন যাবৎ তিনি ছুটিতে ছিলেন। তার ডেস্কে যেতেই আমি তাকে অনেক দিন না দেখার বন্ধুর ন্যায় জড়িয়ে ধরলাম। তার এহেন আময়িক আচরণের কারণে আমাকে আমার একটু বেশিই ভালো লাগে। অতঃপর কুশল বিনিময় করে তাকে বললাম, নজরুল ভাই, ইদানিং আমি অনেক রহস্যের মারপ্যাঁচে আটকে গেছি। আমার মনে হচ্ছে কেউ আমাকে নিয়ে খেলছে। তিনি বেশ কিছুটা কৌতূহলী স্বরে আমাকে বলে উঠলেন, কি হয়েছে খুলে বলেন তো। পরক্ষণে এক এক রূপে সেদিন থেকে নিশির অনুরূপ মেয়ে থেকে আর পার্সেলের বিষয়টা তাকে খুলে বললাম। তিনি কিছুটা চিন্তিত মুখে বললেন, বিষয়টা আসলে ভাববার বিষয়। তবে ওই মেয়েটিকে দেখা হয়তো আপনার চোখের ভুল, কিন্তু পার্সেলের বিষয়টা আসলে অদ্ভুত। তাছাড়া আপনার স্ত্রীর মৃত্যুর 1 বছর পর কেনই বা কেউ আপনাকে পুরনো ঘটনা মাটি খুঁড়ে নতুন করে জানানোর চেষ্টা করবে? আচ্ছা, পার্সেলের স্লিপে তো প্রেরকের নাম্বার থাকার কথা, ওটা এনেছেন? না ভাই, পার্সেলে ওটা নিতে একদম মনে ছিল না। এই তো একটা বোকার কাজ করে ফেলেন। আজকে বিকেলে আবার কুরিয়ার অফিসে যে স্লিপটা নিয়ে আসবেন। ওই নাম্বারে ফোন দিলে বোঝা যাবে হারামজাদাটা কে। এভাবে নজরুল ভাইয়ের সাথে বেশ কিছুক্ষণ কথা বলে যেই আমার ডেস্কে ফিরে যেতে ধরবো তখনই এক অচেনা নাম্বার থেকে পুনরায় আবার কল আসলো। অফিস চলাকালীন সচরাচর আমি কল না ধরলেও আজ কেন জানি কলটা রিসিভ করলাম। রিসিভ করতে ওপাশ থেকে এক মেয়েলি কণ্ঠস্বর আমাকে বলে উঠল, স্যার, আপনার জন্য একটি পার্সেল এসেছে। যাত্রাবাড়ি শাখাতিয়া থেকে আগ্রহপূর্বক নিয়ে যাবেন। কথাটি শোনা মাত্র আমি দৌড়ে নজরুল ভাইয়ের ডেস্কে উপস্থিত হয়ে বললাম, ভাইয়া, আবার পার্সেল এসেছে। ফোনটা আমার কাছে দেন তো। আমি ফোনটা তার দিকে এগিয়ে
দিতেই তিনি বলে উঠলেন, কই থেকে পার্সেল এসেছে? কলটি লাউড স্পিকার দেওয়ার কারণে ওপাশ থেকে মেয়েটির কথা খুব স্পষ্ট শোনা যাচ্ছিল। মেয়েটি তার কথার জবাবে বলল, জি স্যার, বাগেরহাট শাখা থেকে। কথাটা শুনে আমি চমকে গেলাম। নজরুল ভাই বাগেরহাটতে তো আমার আগের স্ত্রীর বাবার বাড়ি ছিল। তিনি আমার কথায় বেশ অবাক হলেন। ডালমিকুচ কালা হে, চলেন আজকেই আমিও যাব আপনার সাথে পার্সেল আনতে। অজস্র কৌতূহল নিয়ে বিকালে অফিস ছুটি নিঃশেষে নজরুল ভাইকে নিয়ে কুরিয়ার অফিসে উপস্থিত হলাম। নিজের নাম্বারে পার্সেলটা থাকা নাম্বারটার সাথে মিল দেখেই দায়িত্বে থাকা ছেলেটি পূর্বের ন্যায় আমাকে একটি চিঠির সাদৃশ্য কাগজ ধরিয়ে দিল। আমি আর এক মুহূর্ত দেরি না করে, গতকালকেও একটি পার্সেল এসেছিল, কিন্তু সেটা স্লিপ নিতে মনে ছিল না। ওই স্লিপটা কি এখন দেওয়া যাবে? জি স্যার, অবশ্যই। এই বলে ছেলেটা কিছুক্ষণ অপেক্ষা করলেও অন্তত আজকের আর গতকালের স্লিপটা আমার হাতে ধরিয়ে দিল। উভয় স্লিপের থাকা প্রেরকের স্থানে আমার প্রথম স্ত্রী নিশির সেই পুরনো নাম্বার দেখে অবাক হওয়ার চূড়ান্ত সীমায় পৌঁছে গেলাম। এ কিভাবে সম্ভব? আমি তো নিশির মৃত্যুর পর ওর সিম নষ্ট করে ফেলেছিলাম। তাহলে এখানে আবার ওর নাম্বার আসলো কিভাবে? প্রশ্নটি থেকেই যায়। আমার মুখে কৌতূহল পড়ানোর ভঙ্গিমা দেখে নজরুল ভাই জিজ্ঞাসা করলো, কি ভাই, কোনো সমস্যা হয়েছে নাকি? তার কথায় আমি তার দিকে মুখ ফিরিয়ে বলে উঠলাম, ভাই এখানে তো আমার প্রথম স্ত্রীর নাম্বার দেওয়া, কিন্তু আমি তো ওর সিম সেই কবেই ভেঙে ফেলেছি। তিনি আমার কথায় কিছুটা অবাক হলেন বটে, পরক্ষণে বললেন, আচ্ছা ভাই, নাম্বারটায় কল দিয়ে দেখেন তো কল ঢোকে কিনা। তার কথা মতো আমি পকেট থেকে ফোন নাম্বারটা বের করে নাম্বারটা ডায়াল লিস্টে উঠিয়ে কল দিলাম, কিন্তু সিম কোম্পানি সেই চিরাচরিত বার্তা শুনে বেশ হতাশ হলাম, অর্থাৎ নাম্বার বন্ধ। নজরুল ভাই বিষয়টা বুঝতে পেরে বলল, ভাই আপনাকে কনফিউশনে ফেলানোর জন্য কেউ হয়তো এরকম মজা করছে। আপনার এখন উচিত আপাতত এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলা। এসব ফালতু রহস্য নিয়ে যত ঘাটাঘাটি করবেন ততই রহস্য বাড়তে থাকবে। আচ্ছা, কাগজ দুটি দেখি তো। সত্যি বলতে নজরুল ভাইয়ের কথায় আমি নিজের মনকে কোনোভাবেই সান্ত্বনা দিতে পারছিলাম না। তবুও তার কথা মতো আজকে এবং গতকালের দুটো চিঠি এগিয়ে দিলাম। চিঠি দুটি তিনি উল্টে পাল্টে দেখার সাথে সাথে চিঠির উপরে থাকা কাগজটি বেশ পরখ করে নিলেন। ভাই, এগুলো বাগড়াহাট থেকে পাঠানো হয়নি, বরং ঢাকার মধ্য থেকে কেউ পাঠিয়েছেন। তার কথার সাহসায় আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কি করে বুঝলেন? তিনি চিঠির উপরে থাকা কাগজটি আমার সামনে ধরে বললেন, এই দেখেন, কাগজের উপরে কে লেখা, অ্যাগ্রো ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, ঢাকা, বাংলাদেশ। তার মানে ভেতরের কাগজটিতে সাধারণ প্রিন্ট করা একটি কাগজ হলো উপরের প্যাকেটটি কোনো সাধারণ কাগজ নয়, বরং এসব প্যাকেট ঢাকা শহরেই পাওয়া যায়। আর বিভিন্ন লোকজন এসব কোম্পানির পরিত্যক্ত কাগজ নিয়ে বিভিন্ন ধরনের খোলা প্যাকেট কিংবা চিঠির প্যাকেট বানায়। এখন আপনার মনে ঠিকই প্রশ্ন জাগছে যে আমি এসব জানলাম কিভাবে। মূলত বেশ কিছুদিন আগে আমি আমাদের এলাকার মসজিদে শুক্রবার মিষ্টির প্যাকেট বিতরণ করার জন্য খালি প্যাকেট সংগ্রহ করার জন্য গিয়েছিলাম। সচরাচর মানুষ পাট কাগজের প্যাকেটে মিষ্টি দিলেও আমি তা তখন খুঁজে পাইনি, তাই বাধ্য হয়ে এই টাইপের পরিত্যক্ত কাগজ দিয়ে বানানো মিষ্টির প্যাকেট হাতে দিতে হয়েছিল। ভাই, বুঝলাম যে এটা ঢাকার ভিতর থেকে পাঠিয়েছে, তাহলে পার্সেলের উপরে প্রেরকের স্থানে বাগেরহাটের নাম দেওয়া কেন? আরে ভাই, পার্সেল প্রদানকারী কি আপনার মতো মাথা মোটা নাকি? সে এসব উদ্ভট পার্সেল পাঠাচ্ছে আপনাকে কনফিউশন করার জন্য, তাহলে জায়গার নামটা আসল লিখবে কেন? তা তো বুঝলাম ভাই, কিন্তু কুরিয়ার সার্ভিসে তো যেখান থেকে পাঠানো হয় সেখানের নামেই উল্লেখ থাকে, তাহলে এটা ব্যতিক্রম হওয়ার কি? ভাই, একটি বুদ্ধিমানের কথা বললেন, দাঁড়ান দেখছি। এই বলে তিনি পুনরায় কুরিয়ারের দায়িত্বে থাকা ছেলেটির সামনে এগিয়ে যেয়ে বললেন, ভাই আপনাদের পার্সেলগুলো আদান প্রদানের দায়িত্ব কার একটু বলা যাবে? দুঃখিত স্যার, আপনার পার্সেলের যদি কোনো ত্রুটি থাকে সেটা বলতে পারেন, এখানে কারো ব্যক্তিগত বিষয়ে শেয়ার করা নিষেধ। ভাই আপনি একটু সাইডে আসেন, কিছু কথা ছিল। ছেলেটি নজরুল ভাইয়ের কথা মতো একটু সাইডে যেতে তিনি চকচকে একটি 200 টাকার নোট ছেলেটির পকেটে গুজে দিয়ে কি যেন বললেন। পরক্ষণে ছেলেটি নিস্তেজ মুখখানা হাসিতে পরিপূর্ণ হয়ে উঠল। অতঃপর ছেলেটি বেশ কিছুক্ষণ যাবৎ কিছু বুঝিয়ে দিয়ে তৎক্ষণাৎ তিনি আমার সামনে চলে আসলেন। তার এহেন কাণ্ডে আমি কিছুটা কৌতূহল নহেনে তাকে জিজ্ঞাসা করলাম, কি বললেন ভাই, আর কিসের টাকা দিলেন? বোকা মানুষের রহস্য খোলা আর ছাগলকে ঘাস খাওয়ানো একই কথা। ভাই, আপনি যদি এইভাবে পার্সেল সংগ্রহ করতে থাকেন তাহলে আসল চালবাজকে কখনোই খুঁজে পাবেন না। মনে রাখবেন, কেউ যদি আপনাকে দ্বিধায় ফেলার জন্য এক পা এগোয়, তাহলে আপনাকে তার পিছনের দিকে না গিয়ে উল্টে 2 পা সামনে এগোতে হবে।
আমার ধারণা পরপর দুদিন যেহেতু এই পার্সেল পাঠিয়েছে, তবে কালকে আবারও পাঠাবে। আর কালকে রহস্য উদ্ঘাটন হবে যে পার্সেল কি সুদূর বগরাহাট থেকে এসেছে নাকি ঢাকার মধ্য দিয়ে কেউ পাঠিয়ে মজা নিচ্ছে। তবে একটা বিষয় আমি বুঝতে পারছি না, আর সেটা হলো পার্সেলে আপনার প্রথম স্ত্রীর মৃত্যুর কারণটাই কেন বারবার ইঙ্গিত করা আছে। ভাই, এই কারণে তো আমার রাতের ঘুম হারাম হচ্ছে। যাক, এখন এত চিন্তা না করে বাসায় যান। কালকে সরাসরি মাঠে খেলা শুরু হবে। নজরুল ভাইয়ের থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। সত্যি বলতে তিনি আমাকে নিয়ে মাঝে মাঝে তাচ্ছিল্য মাখা কথা বললেও আমার তেমন খারাপ লাগে না, কারণ আমি কোনো কোনো সময় বিষয়গুলো বুঝে উঠতে পারি না। কিন্তু তিনি তার সূক্ষ্ম চিন্তাভাবনা দিয়ে ঠিক খুঁটিনাটি সব কিছু বের করে ফেলেন, আর এ কারণে তাকে আমার সব থেকে বেশি ভালো লাগে। বাড়িতে আসতে দেখে মিমি বাবা অর্থাৎ আমার শ্বশুর টাকা নিতে চলে এসেন। গতকাল মিমিকে যদি বলেছিলাম শ্বশুরকে টাকা দেওয়া আর বাবাকে টাকা দেওয়ার কথা একই কথা, তবে সত্যি বলতে আমি সেটা মন থেকে বলি নাই, কারণ মিমির বাবাকে আমার পছন্দ না করার মূল উদ্দেশ্য বারবার টাকা চাওয়ার কারণ নয়, তাদের বংশীয় একটা খারাপ কাজের জন্য। আমার বাবার থেকে শুনেছিলাম মিমির বাবারা এককালে বড়সড় ডাকাত ছিল এবং গ্রামের এলাকার থাকা বড় বড় জমিদারদের বাড়িতে লুটরাজ চালাতো। কিন্তু এখন একটা সময় তাদের প্রভাব প্রতিপত্তি কমে আসায় তারা সাধারণ জীবনেতে ফিরে আসে। তবে এই কলঙ্ক তাদের পথ ছাড়েনি। তারা ভালো পথে চলে আসার দরুন তাদের সাধারণ মানুষের সুযোগের সদ্ব্যবহার করে সবাই এক হয়ে তাদের সকলকে গ্রাম ছাড়া করেছিল। একটা সময় মিমির মা অর্থাৎ আমার খালা তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, কিন্তু তাদের এই কলঙ্কিত অতীতের কারণে গ্রামের পরিবার তাদের নিকট মেয়ে দিতে রাজি হতো না, এমনকি তারা নানা তার ব্যতিক্রম ছিল না। যখন তারা গ্রাম ছেড়ে যায় তখন আর কোনো উপায় না পেয়ে মিমির আম্মুকে নিয়ে ভেগে গিয়েছিল। নিজের মেয়ের এহেন কর্মকাণ্ডের কারণে আমার নানা তাকে ত্যায্য করে দিলেও আমার মা তার প্রাণপ্রিয় বোনের প্রতি ভালোবাসা কাটিয়ে উঠতে পারেনি। ফলস্বরূপ তিনি বোনকে নিজের আশেপাশে রাখার জন্য প্রথম থেকে মিমির সাথে আমাকে বিয়ে দিতে চেয়েছিল। আমি ছোট থেকে দেখে এসেছি মিমির বাবা আমাদের বাড়িতে বেশ আনাগোনা ছিল। আমার বাবা তাকে পছন্দ করতেন না বলে কখনো টাকা চাওয়ার সাহস পায়নি। পড়ালেখা শেষ করে যখন আমি সরকারি চাকরি পাই তখন থেকে তার আনাগোনাটা কয়েক গুণ বেড়ে গিয়েছিল, কারণ তিনি জানতেন মাকে পটিয়ে যদি মিমিকে আমার হাতে তুলে দেওয়া যায় তবে তার আর কোনো টাকার চিন্তা থাকবে না। কিন্তু মা পটে গেলেও বাবার অসম্মতিতে তখন তিনি এগোতে পারেননি, কারণ আমার বাবা ঠিকই আঁচ করতে পেরেছিলেন তার মূল উদ্দেশ্য। স্বাভাবিকভাবে নিশিকে বিয়ে করার সময় তিনি আর তার পরিবার আমার বিয়েতে আসেননি। তবে সবথেকে অবাক করা একটি বিষয় হলো নিশিকে বিয়ের পরবর্তী 3 মাস আমাদের বাড়িতে তিনি পা না দিলেও এরপর থেকে এতটাই উৎফুল্ল আর হাসিখুশিভাবে আমাদের বাড়ি আসতেন, যেটা আমি দেখেছিলাম লাস্ট আমার চাকরি পাওয়ার পর থেকে। এ তো গেল অতীতের ঘটা। আমি ঘরে ঢুকতেই মিমির বাবার আমার দিকে ভদ্রতার সহিত এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন, কেমন আছো বাবা? আমি মুখে খানিকটা হাসি এনে ভালো থাকা যায় সায় দিয়ে মনে মনে ঠিকই বলছিলাম, আপনার মতো সুবিধাবাদী মানুষের অতীতের সেই অভ্যাস এখনও যায়নি। টাকা কি আমি এত সহজে দিয়ে দিব? এসব ভাবনা থেকে নিজেকে বাস্তবে ফিরিয়ে রান্নাঘরের সামনে দাঁড়িয়ে থাকা মিমির দিকে তাকালাম। ওর চেহারায় বেশ একটা উৎফুল্লতা দেখতে পেলাম। সত্যি বলতে আমার শ্বশুর যতই খারাপ হোক না কেন, মিমি আর আমার শালক মিহাদের মন দুটো যে পানির ন্যায় সহজ সরল সেটা বলার অপেক্ষা রাখে না। মিমি মেয়েটা অল্প কোনো কিছুতেই খুশি হলেও তার ধৈর্য শক্তির প্রবণতা খুব বেশি। আমি যদি ওকে বকাঝকা করিও তবুও ও নিশ্চুপ শ্রোতার ন্যায় সব কিছু শুনে যাবে, কিন্তু পাল্টা জবাব দিবে না। মিমি, আঙ্কেলের জন্য কি রান্না করছো? জি, বাবার জন্য গরুর মাংস আর পোলাও রান্না করছে। আচ্ছা। এই বলে আমি আমার বেডরুমে চলে আসলাম। আমার আসার মূল উদ্দেশ্য মিমির বাবাকে বিভিন্ন উছিলা ঘুরিয়ে তার ধৈর্য শক্তির পরীক্ষা করা। এত সহজে যদি তার হাতে 1 লাখ টাকা দিয়ে দেই তবে লোভ পেয়ে সে আবার চাইবে। আপাতত এই চিন্তা বাদ দিয়ে আজকের পার্সেলের চিঠিটা হাতে নিলাম। তখন সেই নাম্বারের রহস্য মিলাতে মিলাতে চিঠির মধ্যে থাকা লেখাটি দেখতে মনে ছিল না, তাই গতকাল এবং আজকের পার্সেলে থাকা চিঠি দুটো টেবিলের পাশাপাশি রেখে দুটোর মধ্যে যোগসূত্র জানার চেষ্টা করলাম। প্রথম চিঠিতে বোল্ড বোল্ড অক্ষরে লেখা, আপনার স্ত্রী আত্মহত্যা করেনি, বরং তাকে খুন করা হয়েছিল। আর দ্বিতীয় চিঠি অর্থাৎ আজকের চিঠিতে খুব স্পষ্ট এবং মোটা মোটা অক্ষরে লেখা, যে খুন করেছে সে হয়তো আপনার আশেপাশের কেউ। দ্বিতীয় চিঠিটা পড়ে আমি বেশ চিন্তায় পড়ে গেলাম। আমার আশেপাশে কেউ মানে কে হতে পারে? আর এই চিঠিটাই বা কী দিচ্ছে?
এই সব কিছুর রহস্যে যখন আমি বিভোর হয়ে যাচ্ছি, তখনই মিমির ডাকে আমি হকচকিয়ে উঠলাম। চিঠি দুটো লুকিয়ে কিছু রাগান্বিত স্বরে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? না মানে বাবার টাকাটা? আসলে আজ ব্যাংক থেকে টাকা উঠাতে একদম মনে ছিল না, কাল উঠিয়ে দিয়ে বনি, তাকে আজ বাসায় থাকতে বলো। মিমি বেশ কিছুটা খুশি হয়ে বললে, আচ্ছা ঠিক আছে বলছি। পরদিন অফিসে এসে নজরুল ভাইয়ের সাথে পার্সেলের বিষয়ে আলাপ করছি, ঠিক তখনই আবার অচেনা নাম্বার থেকে আমার মোবাইলে ফোন আসলো। নজরুল ভাই বেশ উৎফুল্ল স্বরে আমাকে বলল, দেখেন ভাই, আজকেও আবার পার্সেলের কথা বলে কিনা। তার কথা মতো কলটি রিসিভ করতে উপাস থেকে এক অচেনা যুবক সেই চেরা বাক্যসহ বলল, স্যার আপনার একটা পার্সেল এসেছে, অনুগ্রহপূর্বক যাত্রাবাড়ির শাখা থেকে নিয়ে যাবেন। গত 2 দিনের পার্সেলের কথা শুনে আমার তেমন কিছু অনুভূত না হলে আজ কোনো এক অজানা কারণে আমার শরীরে উত্তেজনার পারদ শীর্ষে উঠে গেছে। নজরুল ভাই বেশ রহস্যময়ী হাসি দিয়ে বলল, বলেছিলাম না ভাই, আজকে আবার পার্সেল আসবে। আর বাগড়াহাট থেকে প্রত্যেকদিন পার্সেল পাঠানো কিন্তু সম্ভব না, এটা শুধু ঢাকার মধ্যে থেকে পাঠানো সম্ভব, বুঝেছেন? তাহলে কি আমার অফিসে ছুটির শেষে পার্সেল নিয়ে আসব? শুধু পার্সেল নিয়ে আসতে না, বরং কোনো হারামজাদা আপনাকে সাথে মজা নিচ্ছে, সেটাও পারলে আজকে বের করতে ফেলবেন। সত্যি বলতে নজরুল ভাইয়ের এমন কথায় চিন্তা ভাবনার কারণে আমি সত্যি মাঝে মধ্যে অবাক যাই। আমার মনে হয় উনি যদি এই চাকরি না করতেন তাহলে গোয়েন্দা হতে, তবে কেসের রহস্য আর রহস্য থাকতো না। অজস্র কৌতূহল আর উত্তেজনা নিয়ে অফিসে ছুটি শেষে কুরিয়ার অফিসে উপস্থিত হলাম। আমার নাম্বারটি মিলিয়ে পার্সেল হাতে নিয়েই দেখি গত 2 দিনের যেমন একই মলাট করা চিঠি আমার পাঠানো ছিল, আজকেও হুবহু তার অনুরূপ। নজরুল ভাই আমাকে দূরে সরিয়ে গতকাল যেই ছেলেটিকে ঘুষ দিয়েছিল তার সাথে একান্তই কি যেন বললেন। নজরুল ভাইয়ের সাথে কথা বলার অন্তরে ছেলেটি কাকে যেন ডাক দিয়ে আমাদের কাছে নিয়ে আসলে। যেই ছেলেটাকে সে ডাক দিয়েছিল তার বয়সটা বেশি নয়, তবে যতটুকু বুঝতে পারলাম যে সে পার্সেল আদান প্রদানের কাজে নিয়োজিত। আমি নজরুল ভাইয়ের কাছে যেতে তিনি ছেলেটিকে জিজ্ঞাসা করলেন, তুমি এই পার্সেল কই থেকে এনেছো? কই থেকে আবার নিয়ে আসবো? এখানে যেহেতু বাগেরহাট লেখা আছে, তাই বাগেরহাট থেকে নিয়ে এসেছি। মিথ্যে কথা বলবে না, আমি জানি বাগেরহাট থেকে প্রতিদিন পার্সেল আসে না, কমপক্ষে 1-2 দিনের ব্যবধান থাকে, কিন্তু এরকম পার্সেল আমার নিকট গত 2 দিন থেকে আসছে। নজরুল ভাইয়ের কথায় ছেলেটি বেশ বোকা বনে গেল, তবুও কোনোভাবেই স্বীকার করছিল না। নজরুল ভাই বিষয়টি বুঝতে পেরে পকেট থেকে 500 টাকার একটা নোট ছেলেটির পকেটে গুজে দিয়ে বললো, এবার বলো কই থেকে এসেছো। ছেলেটি টাকা হাতে পেয়ে বেশ ইতস্তত ভঙ্গিতে জিজ্ঞাসা করলেন, জি ভাই, এসব বলা মানা আছে, তবুও বলছি, এটা আসলে সদরঘাট শাখা থেকে পাঠানো হয়েছে। এগুলো হাইট পার্সেল বলা হয় এবং এগুলোকে পাঠানোর সময় টাকাটাও একটু বেশি লাগে, যেহেতু জায়গার নাম আর মোবাইল নাম্বার ভিন্ন থাকে। বুঝলাম। তোমাকে আমি আরও 1000 টাকা বকশিস দিব যদি তুমি আমাদের সাথে এখনই সদরঘাটে যাও। তার কথা শুনে ছেলেটি বেশ কিছুক্ষণ যাবৎ অসম্মানিত জানালে এক পর্যায়ে নজরুল ভাইয়ের কথার মারপ্যাঁচ পড়ে ছেলেটি যেতে রাজি হলো। আমরা এখানে দাঁড়িয়ে আছি সদরঘাটের কুরিয়ার শাখায়। সেখানে দায়িত্বে থাকা একজনকে নজরুল ভাই বলে উঠল, আচ্ছা ভাই, আপনাদের এখান থেকে বাগেরহাটের কথা বলে পরপর 3 দিন আমাদের কাছে পার্সেল এসেছে, কিন্তু কে পাঠিয়েছে তা জানি না। আপনাদের সিসিটিভি ফুটেজ দেখা যাবে? দুঃখিত স্যার, বহিরাগতকে সিসিটিভি ফুটেজ দেখানো মানা আছে। তাহলে আপনারা যে একজন হাইট পার্সেল বানিয়ে পাঠিয়ে আমাদেরকে হয়রানি করছেন, সেটা কি আপনাদের নিয়মের মধ্যে আছে? নজরুল ভাইয়ের সাথে এক পর্যায়ে লোকটির কথা কাটাকাটির সময় আকতমাস তিনি বলে উঠলেন, আপনি জানেন আমি কি? আপনারা যদি এই মুহূর্তে আমাকে ফুটেজ না দেখান তবে আমি পুলিশে কমপ্লেন করব। আপনাদের কারণে আমাকে এইসব উদ্ভেল পার্সেল পাঠিয়ে খুনের হুমকি দিচ্ছে। নজরুল ভাইয়ের কথায় আমিও অবাক হয়ে গেলাম, কারণ পার্সেল পাঠাচ্ছে আমাকে, তাহলে খুনের হুমকি তাকে দেয় কিভাবে? পরক্ষণে সেখানে দায়িত্বে থাকা প্রধান লোকটি বেশ ভয় পেয়ে নজরুল ভাইকে সান্ত্বনা দিয়ে বললেন, প্লিজ শান্ত হন আপনি, আমি দেখছি আপনাকে ফুটেজ, এদিকে আসুন। তার এহেন পরাজয় দেখে বুঝলাম এটাও নজরুল ভাইয়ের ছিল চালাকি। অতঃপর লোকটি সকাল থেকে রেকর্ড হওয়া ফুটেজ আমাদের দেখাতে শুরু করলো। আকস্মাত আমি একটি জায়গায় তাদেরকে থামতে বললাম। নজরুল ভাই বেশ অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কি ভাই পাইছেন? হ্যাঁ হ্যাঁ, এই মেয়েটাকে চেনা চেনা লাগছে, কিন্তু ক্যামেরা তার মাথার উপরে থাকায় চেহারাটা দেখা যাচ্ছে না। আমার কথা শুনে নজরুল ভাই লোকটিকে বলল, এই মেয়েটিকে স্পষ্টভাবে দেখার জন্য আর কোনো ফুটেজ আছে? হ্যাঁ ভাই। তাই বলে তিনি ফুটেজটি অন করলেন। অতঃপর আসল সময়টিতে তিনি ফুটেজটি নিয়ে আসতে আমি অবাক হওয়ার চূড়ান্ত সীমায় পৌঁছে গেলাম। এ কি, এটা তো আমার প্রথম স্ত্রীর অনুরূপ
সেই মেয়েটি যাকে আমি প্রথম রাস্তা দিয়ে এক যুবকের সাথে হেঁটে যেতে দেখেছিলাম। এ কীভাবে সম্ভব? নজরুল ভাই আমাকে ধাক্কা দিতে আমি বাস্তবে ফিরে তাকে সব কিছু খুলে বললাম। তার মতো একজন বুদ্ধিমান ব্যক্তি আমার কথায় বেশ হতভম্ব হয়ে গেল। তিনি তৎক্ষণাৎ আমাকে বলে উঠলেন, কিন্তু আপনার স্ত্রী তো আপনি নিজ হাতে কবর দিয়েছিলেন, আর তাছাড়া আপনার ভাষ্যমতো তার কোনো যমজ বোনও ছিল না। তবে এই মেয়েটি আপনার স্ত্রীর অনুরূপ কিভাবে হলো? আর যদি আপনার স্ত্রীর সাথে তার কোনো যোগসূত্র নাও থাকে, তবে সে আপনার সম্পর্কে এবং আপনার স্ত্রীর সম্পর্কে এত কিছু জানলই বা কীভাবে? নজরুল ভাইয়ের এতগুলো প্রশ্ন শুনে আমি গাধার ন্যায় তার দিকে শুধু তাকিয়ে রইলাম, কিন্তু আমার শ্রবণাঙ্গ থেকে কোনো শব্দ বের হলো না। মূলত তিনি যেই প্রশ্নগুলো আমাকে করলেন সেগুলোর উত্তর তো আমি খুঁজে বেড়াচ্ছি। অজস্র কৌতূহলকে কোনো মতেই মাটি চাপা দিয়ে নজরুল ভাই বেশ খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, যাক, আমরা রহস্যের কাছাকাছি চলে এসেছি, বাকিটা কালকে জানা যাবে। এই বলে তিনি কুরিয়ার অফিসে দায়িত্বে থাকা প্রধান লোকটিকে সব কিছু খুলে বললেন। তিনি এসব ঘটনা শুনে বেশ অবাক হলেন বটে, পরক্ষণে বললেন, ভাই, আপনাদের যে কোনো সাহায্য লাগলে আমি করতে রাজি। আসলে এই রহস্যের শেষটা আমারও জানার তুমুল আগ্রহ মনে উকি দিচ্ছে। নজরুল ভাই লোকটির থেকে এমন আশ্বাস শুনে বেশ খুশি হয়ে বললেন, অনেক ধন্যবাদ, তবে আপনাকে আমাদের এতক্ষণে সাহায্য করতে হবে। আমি জানি মেয়েটি যেহেতু গত 3 দিন টানা আপনাদের এখানে পার্সেল দিতে এসেছে, তাই কালকেও আসবে। আপনাদের কাজ হলো শুধু ওই সময়টি যখন আসবে তখন আমাদেরকে ফোন করে জানাবেন, তাকে বিভিন্ন কথার মারপ্যাচে এখানে দাঁড় করিয়ে রাখবেন। জি ভাই, অবশ্যই। কুরিয়ার অফিস থেকে আমরা দুজনে পুনরায় যাত্রাবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। পথিমধ্যে নজরুল ভাই আমাকে বলল, কাল দুজনে অফিস থেকে ছুটি নিতে হবে এবং সকাল সকাল সদরঘাটে চলে আসতে হবে, কারণ বেশি দেরি করলে মেয়েটিকে আমরা ধরতে পারবো না, বুঝেছেন? তবে আমার একটা জিনিস ভালোভাবে মাথায় খেলছে, আর সেটা হলো উনি আপনার স্ত্রীর হয়তো যমজ বোন হবে, কারণ এতটা হুবহু চেহারার অন্য কারো হওয়া সম্ভব না। কিংবা আপনার শ্বশুর শাশুড়ি কিংবা আপনার স্ত্রী কখনোই তার বোনের ব্যাপারে আমাকে কিছু জানায়নি। হয়তো এর পিছনে কোনো কারণ লুকিয়ে আছে। যাই হোক, কালকেই বোঝা যাবে আসল কাহিনী। বহু উত্তেজিত নিয়ে বাসায় চলে আসলাম। ভুলবশত আজকের পার্সেলটি সেই কুরিয়ার অফিসে রেখে এসেছি, তবে আমার মনে হয় না গতকালের পরে এই পার্সেলে আর কোনো কাজে আসবে। এসব ভাবনার মাঝে হঠাৎ মিমি আমাকে ডাক দিল। ওর ডাকে ভাবনার জগৎ থেকে বাস্তবে ফিরে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? না মানে, খাবার খেতে আসো। আমি পিছু পিছু আমি খাবার টেবিলেতে দেখি আমার শ্বশুর আর শালক মিহাত আমার আসার অপেক্ষায় এতক্ষণ বসেছিল। মিমি এক এক করে সকলের প্লেটে খাবার তুলে দিয়ে এক পর্যায়ে মিমি আমার দিকে তাকিয়ে কিছুটা ইতস্তত ভঙ্গিতে বলল, শোনো, বাবার টাকাটা কি ব্যাংক থেকে এনেছো? মিমির কথায় আমি কিছুটা অঙ্গিভঙ্গি করে বললাম, উফ, একদম মনে ছিল না। আসলে আজকে অফিসের কাজে এতটাই চাপ ছিল যে আসার সময় ব্যাংকে যাওয়ার কথা মনে ছিল না। কাল সত্যি সত্যি এনে দিব। মিমি আমার কথায় নিশ্চুপ হয়ে গেলেও শ্বশুরের দিকে তাকিয়ে বুঝতে পারলাম তিনি বেশ ক্ষুব্ধ। তিনি মনে মনে কিছুটা হাসি দিয়ে বললাম, শালা, টাকা ধার নিবি আবার রাগও করবে। খাবার শেষ করে বেডরুমে আসতে মিমি আমার পিছন পিছন ছুটে আসলো। আচ্ছা, কালকে একটু টাকাটা দেওয়ার চেষ্টা করো। আসলে তরমুজের বীজ ফেলানোর সিজন চলে যাচ্ছে, তাই বেশি দেরি করলে বাবা সময় মতো সব কিছু করতে পারবে না। আচ্ছা, কালকে অবশ্যই দিব। মিমিকে ব্যর্থ সান্ত্বনা দিয়ে আমি ঘুমানোর প্রস্তুতি নিলাম। আগামীকাল কী হবে সেটা ভাবতে ভাবতে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেলাম। সকাল সকাল উঠে নজরুল ভাইকে কল দিতেই তিনি বললেন, আপনি রেডি হয়ে যান, আমি একটু পরেই বেরোচ্ছি। ইতিমধ্যে আমরা দুজন অফিসে ফোন দিয়ে ছুটি নিয়েছি। যদিও সরকারি চাকরিতে ছুটি নেওয়া অনেক কঠিন ব্যাপার, তবে নজরুল ভাইয়ের মতো বুদ্ধিমান ব্যক্তি থাকতে ছুটি নিতে বেশি বেগ পেতে হলো না। অতঃপর দুজন যাত্রাবাড়ি করে মিনি বাসে করে সদরঘাটে উপস্থিত হলাম। কুরিয়ার অফিস থেকে বেশ কিছুটা দূরে একটা হোটেলে এসে আমরা একের পর এক চায়ের অর্ডার দিয়েই যাচ্ছি, কিন্তু ওই লোকের কল তখনও আসছিল না। যদিও নজরুল ভাই 20 মিনিট পরে লোকটিকে ফোন দিয়ে জানার চেষ্টা করেছিল যে মেয়েটি এসেছে কিনে, কিন্তু বরাবরই তার নাবোধক শব্দ শুনে বেশ হতাশ হচ্ছিলাম। তবেও উত্তেজনার রেশ যেন এইটুকু কাটছিল না। ঠিক 12টা 15 মিনিটে লোকটির কল আসতে আমি উত্তেজনায় নজরুল ভাইকে বলে উঠলাম, লাউড স্পিকার দেন। তিনি আমার কথা মতো কলটি রিসিভ করে লাউড স্পিকার দিতে উপাস থেকে অনেকটা ফিসফিসিয়ে লোকটি বলল, ভাই, মেয়েটি এসেছে, একটু তাড়াতাড়ি আসেন। আচ্ছা ভাই, এক্ষুনি আসছি। আপনি একটু তাকে দাঁড় করিয়ে রাখেন কোনোভাবে। চেষ্টা করছি। ফোনটা কেটে দিয়ে
তিনি চেয়ার থেকে হুড়মুড়িয়ে উঠে হোটেল থেকে বের হয়ে গেলেন। আমি কোনো মতে পকেট থেকে 100 টাকার একটা নোট হোটেলওয়ালাকে ধরিয়ে দিয়ে নজরুল ভাইয়ের সাথে পিছু পিছু চললাম। এর মধ্যে হোটেলওয়ালা ডাক দিল, ভাই 40 টাকা পাইবেন তো। দূর থেকে আমি জোরে জোরে বললাম, ওটা আপনার বকশিস। এদিকে কুরিয়ার অফিসে যতই কাছে আসছে ততই বুকের ধুকপুকানি বার্গারের মতো বেড়েই চলছে। আমার কেন যেন মনে হচ্ছে এতটা উত্তেজনার কারণে আমি কুরিয়ার অফিসে যাওয়ার আগে হার্ট অ্যাটাক করবো। অজস্র কৌতূহল নিয়ে কুরিয়ার অফিসে প্রবেশ করতে একটি মেয়েকে দাঁড়িয়ে সেখানে দায়িত্বে থাকা ছেলেগুলোর সাথে কথা বলতে দেখলাম। মেয়েটি উল্টো দিকে ঘুরে থাকার কারণে তখনও পর্যন্ত আমি তার চেহারা দেখতে পাচ্ছিলাম না। তার আগেই নজরুল ভাই মেয়েটির কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, আপু কেমন আছেন? আকস্মিক একজন অচেনা লোকের থেকে এমন প্রশ্ন শুনে স্বভাবতই মেয়েটি সন্দেহভরা চোখে তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, কে আপনি? চিনতে পারলাম না তো। নজরুল ভাই আমার দিকে আঙুলটা তাক করে বললেন, আমাকে না চিনলেও ওনাকে বোধহয় খুব ভালো করে চেনেন। যখনই মেয়েটি আমার দিকে তাকালো তখন সাহসা তার হাত থেকে নতুন পার্সেলখানা মাটিতে পড়ে গেল। তার পুরো মুখমণ্ডলে বিন্দু বিন্দু ঘামের হাওয়া ছড়িয়ে পড়ল। তার হাতে দুটো অজানা ভয় কাঁপতে শুরু করলো। সে হয়তো কখনো ভাবেনি যে আমি তার সামনে হঠাৎ করে এভাবে উপস্থিত হব। আমি, নজরুল ভাই আর আমার স্ত্রীর রূপধারী সেই মেয়েটি বসে আছি রেস্টুরেন্টের একটা কেবিনে। মেয়েটির মুখমণ্ডল দিকে তাকিয়ে আমি আঁচ করতে পারছিলাম যে সে হয়তো খুব ভয় পাচ্ছে। তবে আমি কেন জানি ওর চেহারায় নিশির মতো একটি ছোঁয়া পেলাম। হঠাৎ নজরুল ভাই বলে উঠলেন, এবার আমাদের সব কিছু খুলে বলবেন? কেন আপনি ওনাকে এরকম উদ্ভট পার্সেল পাঠাচ্ছেন? আর ওনার প্রাক্তন স্ত্রীর সাথেই আপনার কিসের সম্পর্ক? মেয়েটি কিছুটা কাচুমাচু করে উঠল। আসলে নিশি আর আমি যমজ বোন ছিলাম। তবে আমাদের জন্মের পূর্বে আমার বাবা মারা যায় আর আমার মা বেশ অসহায় হয়ে পড়ে। আমাদের দু বোনের জন্মের পর মা একসাথে দুজনকে লালন পালন করতে পারবে না দেখে নিশিকে এক বড়লোক ঘরে নিঃসন্তান দম্পতির নিকট দত্তক দিয়ে দেয়। নজরুল ভাই কিছুক্ষণ কী যেন ভেবে হঠাৎ মেয়েটিকে বলে উঠল, সবই তো বুঝলাম, কিন্তু এই দিক থেকে আমি দুয়ে দুয়ে চার মেলাতে পারছি না। আপনি যদি ওনার প্রথম স্ত্রীর বোন হয়ে থাকেন তাহলে আপনি এত কিছু জানেন কিভাবে? আর ওনার স্ত্রী যে আত্মহত্যা করেছে নাকি খুন করা হয়েছে সেটা তো উনি স্বামী হিসেবে কনফিউজড আছেন। তাহলে নিশি আর আমার মাঝে পারিবারিক দূরত্ব থাকলেও ওর সাথে আমার সম্পর্ক খুব ভালোই ছিল, তাই সব সময় সব কিছুই আমাকে শেয়ার করতো। না না, যতই শেয়ার করুক তবু এতটা গভীর বিষয় আপনার কোনোভাবেই জানার কথা না। আর ওনার স্ত্রীর মৃত্যুর 1 মাস পর যেহেতু ডিভোর্স পেপার এসেছিল ওনার স্ত্রী সাইন করা, তাহলে রহস্য মোড়টাকে অন্যদিকে ঘুরে যাচ্ছে আপু। নজরুল ভাইয়ের কথা শুনে আমিও অবাক হলেও কিছু বুঝতে পারলাম না। অপরদিকে মেয়েটির দিকে তাকিয়ে দেখতে পেলাম তার মুখমণ্ডল পুনরায় ঘামের আস্তরণ জেগে উঠছে। ঠিক তখনই নজরুল ভাই ভুরু কুঁচকে মুখের দিকে রহস্যময়ী হাসি দিয়ে বললেন, তাহলে সত্যিটা কি ওনার স্ত্রী আর কেউ নয়, আপনিই ছিলেন, এবং সে খুন হয়েছে কিনা সে ছিল আপনার বোন। হয়তো সেদিন আপনারা নিজেদের কোনো কারণে এক্সচেঞ্জ করেছিলেন, কিন্তু এক সময় পরে ডিভোর্স পেপার সব রহস্যের তীরকে ভেঙে দিয়েছিল। নজরুল ভাইয়ের কথায় আমার হৃৎপিণ্ডটা ধুক করে একটা শব্দ হলো। এটা কি বলছেন তিনি? তৎক্ষণাৎ আমি মেয়েটির দিকে তাকায় সেও কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। আর পরক্ষণে সে নিজের মুখখানি আঁচলে লুকিয়ে নিজের আবেগ যারা কান্না দিয়ে ছেড়ে দিল। তার মানে এই ছিল আমার নিশি ছিল। আমি তখন খুব কষ্টে নিজের চোখের অশ্রুবোধ কিছুক্ষণের জন্য আটকে শান্ত গলায় জিজ্ঞেস করলাম, এমনটা কেন করেছিলে নিশি? আমি কি তোমাকে ভালোবাসতাম না? নিশি তখন কান্না করেই চলছে। হয়তো নিজেও ভাবিনি দীর্ঘদিন 1 বছর আমার সামনে এইভাবে উপস্থিত হবে। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর অন্তত নিশি হেঁচকি তুলতে তুলতে বলে উঠল, আমি এসব কিছুই ইচ্ছেতে করিনি। আর আমি জানতাম না সেদিন নিজের একটুখানি শখের কারণে আমার বোনকে হারাতে হবে। কিছুটা থেমে নিশে আবারও বলল, তোমার মনে আছে তুমি সেদিন অফিসের কাজে খুলনা গিয়েছিলে? তার আগের দিন আমি বাবার বাড়িতে গিয়েছিলাম। সেদিন আমি বাড়ি গিয়ে আমার যমজ বোন সুমির সাথে যোগাযোগ করি। এক পর্যায়ে আমার নিজের মাকে দেখার জন্য মনের মধ্যে প্রবল ইচ্ছা জাগে। তাই অনেকটা বুদ্ধি করিয়ে সুমিকে রাজি করিয়ে কিছুদিনের জন্য ওকে আমাদের বাড়িতে রেখে আমি আমার মায়ের কাছে থাকার জন্য যাই। সুমিকে আমি সব কিছু শেয়ার করার কারণে সে খুব ভালো করে জানতো যে আমার পরিবারের সাথে কীরকম আচরণ করতে হবে, তাই ওর ব্যবহারে ধরা খায়নি। কিন্তু সেদিন বিকালে তুমি জানাও যে কিছুদিনের জন্য খুলনায় যাবে, তাই আমার মা সুমিকে আমাকে ভেবে জোরপূর্বক তোমার কাছে পাঠিয়ে দেয়।
আমি তখন এতটা দ্রুত ওর সাথে নিজেকে বদলি করার সময় পাইনি, তাই ওকে ফোনে সব কিছু বুঝিয়ে দিয়ে তোমার কাছে পাঠাই। আমার বোন তোমার সাথে কিভাবে সব কিছু ম্যানেজ করেছিল জানতাম না, তবে তোমার নিকট পাঠানোর পর প্রতি মুহূর্তে আমি ভয়ে ভয়ে ছিলাম যে আবার ধরা পড়ে না যায় কি না। কিন্তু তোমার থেকে বেঁচে গেলেও নিজের জীবনটা আর বাঁচাতে পারলো না। এ কি নিশি হু হু করে কেঁদে দিল। ওর কথাগুলো শুনে আমিও নিজের অশ্রুবোধ আর আটকাতে পারলাম না। এভাবে আমরা দুজনে কিছুক্ষণ কষ্ট লোপন করার পর নজরুল ভাই উপাস থেকে কিছুটা নরম সুরে বলে উঠল, আসলে আমারও মনে এই ঘটনা বেশ নাড়া দিচ্ছে। মনে হচ্ছে রূপকথার কোনো গল্পকেও এই ঘটনাকে হার মানাবে। তা যাই হোক, তবে এটা নিশ্চিত যে সুমি আত্মহত্যা করেনি, কিন্তু তাকে খুন করলোটা কে? প্রত্যুত্তর নিশি বলল, দারোয়ান কোনোদিন সুমিকে খুন করার সাহস দেখায়নি। যদিও সে আগে আমার দিকে প্রায় কুদৃষ্টি দিত, তবে একজনকে আমার সন্দেহ। আমি অনেকটা উৎফুল্ল নয়নে ওর দিকে তাকে জিজ্ঞাসা করলাম, কাকে? তোমার খালুকে, অর্থাৎ তোমার বর্তমান স্ত্রীর বাবাকে। কারণ তিনি যখন প্রায় আমাদের বাড়িতে বেড়াতে আসতেন তখন আমাকে বিভিন্ন ভয়ভীতি দেখাতেন, যেন আমি তোমাকে ছেড়ে চলে যাই। কারণ তার মেয়ের স্থানে যেহেতু আমি বসেছিলাম, তাই এটা তার কোনোভাবেই সহ্য হতো না। নিশির কথায় আমার মনে মুহূর্তের এক হিংস্রতা আর ক্রোধের ছেয়ে গেল। তার মানে এই কুরবার ডাকাতির অভ্যাস রেশ এখনও কমেনি? আমি তখনই রাগের মাথায় চেয়ার থেকে উঠতে যাব, নজরুল ভাই আমার হাত ধরে জোরপূর্বক বসিয়ে দিল। ভাই, রাগের মাথায় এমন কিছু করতে গেলে আমও যাবে, ছাড়াও যাবে। আমাদের দরকার শুধু প্রমাণ আর ঠান্ডা মাথায় বুদ্ধিমত্তার সহিত কাজ করা। তার কথায় আমি কিছুটা শান্ত হয়ে জিজ্ঞাসা করলাম, প্রমাণ পাবো কোথায়? জেলের ভিতরে? মানে ওই যে দারোয়ানকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছিল, সে সেদিনকার ঘটনায় একটু হলেও জানে। এখন আমাদের কাজ তার সাথে জেলে দেখা করতে যাওয়া। নজরুল ভাইয়ের কথায় আমি বলে উঠলাম, সে তো কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে আছে। যাক, আপনি যেহেতু জানেন, তবুও তার পরিবারের সাথে আলাপ করে যেতে হবে, কারণ তার কয়েদির নাম্বার কত তা আমাদের জানা নেই। অতঃপর অনেক চড়াই উতরাই পেরিয়ে আমরা কেরানীগঞ্জে সেই দারোয়ানের সাথে কথা বলতে গেলাম। এদিকে আমার স্ত্রী মিমি বারবার ফোন দিয়েই যাচ্ছে। কলটা রিসিভ করতে উপাস থেকে বলে উঠল, টাকাটা কি ব্যাংক থেকে উঠিয়েছো? না মানে, তোমার তো আবার মনে থাকে না, তাই মনে করিয়ে দিলাম আর কি। আমার মনে প্রচুর ক্ষোভ থাকলেও সেটা মনের মধ্যে চেপে রেখে শান্ত গলায় বললাম, হ্যাঁ, টাকা নিয়ে আসছি। আমার কথায় মিমি বেশ খুশি হয়ে বলল, আচ্ছা, সাবধানে এসো। কলটি কেটে দিয়ে মনে মনে বলছি, টাকা নিয়ে আসতেছি না কি নিয়ে আসতেছি সেটা কয়েক মুহূর্ত পর টের পাবে। দারোয়ান আমাকে দেখে জেলের বাইরে থাকা লোহার শিকের ওপাশ থেকে দৌড়ে এসে আমার পা দুটো জড়িয়ে ধরে বলল, ভাই, বিশ্বাস করেন, আমি জীবনেও নিশি ভাবির সাথে এমন খারাপ কাজ কিছু করি নাই, এমনকি তারে মারি নাই। আমারে দিয়ে মিথ্যা মামলায় ফাঁসাইয়া আপনার বউ বাচ্চারে এতিম বানানো হয়েছে। দারোয়ানের এহেন আত্মনাদ দেখে আমার মন কিছুটা নরম হলেও পরক্ষণও কঠিন গলায় তাকে বললাম, তুই না মারলে কে মেরেছে নিশিকে? ভাই, আমি সত্যি জানি না, আল্লাহর কসম। ওর কথা শুনে নজরুল ভাই বলে উঠল, আচ্ছা, তুমি যদি একটা জিনিস মনে করো তো, মারুফ ভাই যেদিন অফিসের কাজে খুলনা গিয়েছিল, তারপরে কি কেউ এসেছিল ওনার খোঁজে? দারোয়ান বেশ কিছুক্ষণ ভেবে উত্তর দিল, হ্যাঁ হ্যাঁ, একজন আইছিল। আমি কৌতূহলের দৃষ্টিতে বললাম, কে এসেছিল? একজন আধবুড়া করে লোক, তিনি আগেও আপনার বাসায় আইছিল। মানে আপনার চাচা না খালু জানি লাগে। নজরুল ভাই অনেকটা লাফিয়ে উঠে বলল, ইয়েস, দুয়ে দুয়ে চার মিলে গেছে। আচ্ছা, তুমি চিন্তা করো না, তুমি যদি সত্যি নির্দোষ হয়ে থাকো তবে অবশ্যই 2-1 দিনের মধ্যে তুমি জেল থেকে বের হবে। নজরুল ভাইয়ের কথা শুনে দারোয়ানের খুশিতে চোখ দুটো চকচক করলো। আমি তখন অলরেডি বুঝে গিয়েছি নিশির খুনি আর কেউ নাই, আমার বর্তমান শ্বশুর সম্পর্কে থাকা খালু। ইতিমধ্যে আমি, নজরুল ভাই আর নিশি থানায় পুলিশ নিয়ে আমার বাসার সামনে উপস্থিত। রাত এখন 12:30। আমার এত দেরি হতে মিমি যদি অনেকবার কল দিয়েছে, তবে আমি সেটা রিসিভ করিনি, কারণ আমি বজ্রপাতের ন্যায় ওর সামনে উপস্থিত হতে চাই। পুলিশ ভিতরে প্রবেশ করতে চাইলে নজরুল ভাই তাদেরকে থামিয়ে দিয়ে বললেন, দাঁড়ান, প্রমাণটা আরও একটু দৃঢ় হোক। মারুফ ভাই, আপনার শ্বশুরের নাম্বারটা দেন তো। তার কথা মতো আমি মিমির বাবার নাম্বারটা তাকে দিতেই তিনি ডায়াল লিস্টে উঠিয়ে কল দিতেন। কিছুক্ষণ রিং বাজাতে অন্তত কলটি রিসিভ করতে নজরুল ভাই লাউড স্পিকার করে দিলেন। ওপাশ থেকে আমার শ্বশুর বলে উঠলেন, হ্যালো, কে বলছেন? আমি জম বলছি। আপনার কি মনে আছে গত 1 বছর আগে একটা
মেয়েকে মেরে নির্দোষ এক দারোয়ানকে ফাঁসিয়ে দিয়েছিলেন শুধুমাত্র আপনার মেয়েকে মারুফ নামে ছেলেটার সাথে বিয়ে দেওয়ার জন্য? আমার শ্বশুর কিছুটা হকচকিয়ে বলে উঠল, কে আপনি? আর কিসের আবোল তাবোল বলছেন এই রাতে? আবোল তাবোল নয়, আপনি যে মেয়েটিকে মেরেছেন তার সব প্রমাণ আমার কাছে আছে। আ- এমনকি আপনি পুলিশকে টাকা খাইয়ে পোস্টমর্টমের রিপোর্ট উল্টে দিয়েছেন সেটারও প্রমাণ আমার কাছে আছে। আমার শ্বশুর বেশ ভয় পেয়ে বলল, ভাই আপনি কে বলেন তো? আমি কে সেটা জানলেও হবে, তবে এসব যদি আমাকে প্রকাশ করতে না যাবেন তবে তবে আমি করব না, কিন্তু 1 ঘন্টার মধ্যে যদি আমার মেসেজ করা ঠিকানায় চলে আসেন তাহলে বুঝতে পারছেন কি হবে। ভাই ভাই, শ্বশুর কিছু বলার আগে এপাশ থেকে নজরুল ভাই কলটা কেটে দিল। অতঃপর মেসেজে কি যে একটা লিখে আমার দিকে তাকিয়ে রহস্যের হাসি দিল। ভাই, কাজ হয়ে গেছে, আমরা বরং এখানেই অপেক্ষা করি। তার কথা মতো আমরা গেটের সামনে 5 মিনিট দাঁড়িয়ে থাকতেই সিঁড়ি থেকে কারো হুড়মুড়িয়ে নামার আওয়াজ শুনতে পেলাম। গেটের সামনে আমাদেরকে পুলিশের সাথে দাঁড়িয়ে থাকতে দেখে শ্বশুরমশাই ভূত দেখার মতো চমকে গেলেন। তবে সবচেয়ে অবাক হলেন নিশিকে দেখে, কারণ তার ধারণা নিশিকে তো তিনি কবেই মেরে ফেলেছেন। তাহলে এখানে সে আসলো কীভাবে? পুলিশের দায়িত্বে থাকা দুজন তাকে জাপটে ধরতে সে নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করলেন। ভাই, আমাকে ধরেছেন কেন? আমি কি করছি? নজরুল ভাই তার কাছে গিয়ে বললেন। আচ্ছা, বুইড়াটা কি করেছে তাও জানে না? এই যে দেখ, তুই যারে মারছিলি তারে কবর থেকে উঠাই আনছি। সেই আমাদের সাথে বলে দিয়েছে তাকে কেমনে মারছিলি। শালায় তাড়াহুড়ো করে যাইতে শার্টটাও উল্টা পড়ছে, দেখছেন নি? ডাকাতের ছোঁয়া থাকা আমার এই নিকৃষ্ট শ্বশুরের কথা আস্তে আস্তে আমার বাড়িসহ জায়গাতে ছড়িয়ে পড়ে। মিমি তার বাবার এহেন নিকৃষ্ট কাজের দরুন সে অতি কষ্টে বারবার মূর্ছা যাচ্ছে। আমার মা যেখানে আমার সাথে মিমিকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল, আজ তিনি তার বোন মিমিকে দেখা মাত্রই থুতু ছুঁড়ে মারেন। নিশির সাথে বসে আছি পার্কের একটা বেঞ্চে, কারো মুখে কোনো বাক্য পরিস্ফুট হচ্ছে না। নীরবতা ভেঙে আমি নিশিকে বললাম, তুমি যে সেদিন বেঁচে গিয়েছিলে তাহলে সেদিন কেন তুমি আমার কাছে চলে আসোনি? আমি এখনও জানি না সেদিন কেন আমি আসিনি। আর আমার মনে অনেক ভয় কাজ করছিল। তাছাড়া আমার আপন মা তখন মৃত্যুশয্যায় পাঞ্জা লড়ছিল। আর তিনি যদি শুনতেন যে উনি যেই মেয়েকে এত বড় করেছেন সেই মেয়ে খুন হয়েছে, তখন তিনি আরও বেঁচে থাকতেন না। আর তোমার খালু যেহেতু নিজের মেয়ের সাথে তোমার বিয়ে দেওয়ার জন্য এত কিছু করেছে, তাই আমি আর এই পথের বাধা হতে চাইনি। তবু আমার মনে প্রতিশোধের আগুন জ্বলছিল। তাই আমি চেয়েছিলাম আড়াল থেকে তোমার মাধ্যমে তাকে শাস্তি পাইয়ে দেওয়া যায় কিনা। আচ্ছা, তাহলে কি আমরা আগের মতো আমার জীবনটা শুরু করতে পারি? না, কারণ তোমার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে অনেক আগে। কিন্তু ওটাতে তো আমি সাইন করিনি। সাইন না করলেও 3 মাস পর এমনিতে হয়ে যায়। আর তোমার স্ত্রী তো এখানে কোনো দোষ নাই, সে তো এসবের কিছুই জানতো না। পর মুহূর্তে নিশি আমার কাছ থেকে মুখ ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে বলল, তাহলে আমি নতুন একজনকে নিয়ে সুখে আছি, তুমিও সুখে থাকো তোমার স্ত্রীকে নিয়ে, এই প্রত্যাশা রইল। আসি। এই বলে নিশি পার্কের ছোট্ট ঘাসের উপর একটি অজানা উদ্দেশ্যে রওনা দিল। আমি খুব ভালো করেই জানি নিশি কাঁদছে, কারণ এই ছেড়ে যাওয়ার মুহূর্তে কেউ নিজের মন গেঁথে থাকা কষ্টকে প্রশমিত করতে পারে না। নিশিকে বিদায় দিয়ে বাড়ি আসতে দেখতে পাই মিমি আর মিহাদ দুজনে আমার শাশুড়ি সহ লাগেজ গুছিয়ে বাসা থেকে বের হয়ে প্রস্তুতি নিচ্ছে, কিন্তু বাসায় উপস্থিতি থাকা কেউ তাদেরকে বাধা দিচ্ছে না, বরং সবার মনে তাদের প্রতি এক প্রকার ঘৃণার জন্ম নিয়েছে। আমাকে দেখে মিমি মাথা নিচু করে অপর দুজনকে নিয়ে ঘর থেকে আস্তে আস্তে বেরিয়ে গেল। ওরা বের হতে নজরুল ভাই আমাকে পিছন থেকে ধাক্কা দিয়ে বলল, ধুর মিয়া, আপনি কি বোকা নাকি? বউ একটা হারাইছেন, এখন আর একটাও হারাবেন? এখানে তো ওনার কোনো দোষ নাই। তার কথা মতো আমি হঠাৎ ঘর থেকে বের হয়ে মুহূর্তে তিনি জিজ্ঞাসা করলেন, কই যান? ভাই, বিয়ে অলরেডি 2টা করে ফেলেছি, তাই আর কোনো বিয়ে করতে চাই না, তাই বউকে নিয়ে আসতে যাচ্ছি। আমার কথা শুনে নজরুল ভাই কিছুটা শয়তানি হাসি দিয়ে বললেন, আপনার জন্য যে এত গোয়েন্দাগিরি করলাম তার বকশিস কবে দিবেন? বউটা আগে নিয়ে আসি, তারপর আপনার যা যা লাগে সব দিয়ে দিব। এই বলে আমি ঘর থেকে দৌড়ে বের হয়ে গেলাম, কারণ যতই হোক মিমি মতো কেয়ারনেসওয়ালা আর ভিতুমার্কা বউ আমি কোনোদিনও পাবো না। তাকে যেভাবেই হোক আমার চাই। সমাপ্ত। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।